অঙ্ক কোনো মুখস্থ করার সাবজেক্ট নয়। অঙ্ককে বুঝতে হয়, অঙ্কের সিস্টেমকে জানতে হয়, আর অঙ্ককে ভালো করে প্র্যাকটিস করতে হয়, তবেই অঙ্কে ডেভেলপ করা যায়। অঙ্কের ভয় তোমাদের দূর হবে এই পদ্ধতি যদি তোমরা অনুসরণ করতে পারো। আজ আমি তোমাদের অষ্টম শ্রেণীর অঙ্ক শেখাবো, চ্যাপ্টার 10, অর্থাৎ কোষে দেখি 10.1-এর যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোই আজকের আমি তোমাদের করে দেখাবো। তবে আমি যেভাবে অঙ্ক তোমাদের বোঝাবো তাতে তোমাদের অঙ্ক বুঝতে কোনো অসুবিধা থাকার কথা নয়। যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। চলো এখন অঙ্কগুলো আমরা শুরু করি। আমাদের প্রথম অঙ্ক, আজ আমার বাবা 390 টাকায় 15 কিগ্রা চাল কিনে এনেছেন। যদি 17 কিগ্রা একই রকম চাল কিনতেন তবে বাবা কত টাকা খরচ করতেন ত্রৈরাসিক পদ্ধতিতে হিসাব করে লিখি। তাহলে আমাদের এই যে অঙ্কগুলো আছে আজকের আমরা সমস্ত অঙ্কগুলো ত্রৈরাসিক পদ্ধতিতে সমাধান করব এবং ত্রৈরাসিক পদ্ধতিতে কিভাবে সমাধান করা যায় তার সিস্টেমগুলো আমরা বুঝব। এখানে অঙ্কের ভাষাটাকে বুঝে নাও যে 390 টাকায় 15 কিগ্রা চাল পাওয়া গেছে। যদি 17 কিগ্রা চাল কিনতেন তাহলে বাবাকে কত টাকা দিতে হতো। তাহলে উত্তর চাইছে টাকা। প্রথমে আমরা লিখব সমস্যা। অঙ্কের যে ভাষাটা আছে সেই ভাষার সমস্যা আমরা এখানে লিখব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 15 কিগ্রা চাল 390 টাকায় কিনে আনা হয়েছে, অর্থাৎ একটা লিখব চাল ব্যাকেটে কিগ্রা, আর একটা লিখব টাকা বা দাম আমরা লিখতে পারতাম, যাই হোক। চাল কত কিগ্রা? 15 কিগ্রা। দাম কত টাকা? 390 টাকা। তাহলে যদি বাবা 17 কিগ্রা চাল কিনতেন তাহলে কত টাকা লাগতো। এটা হলো অঙ্কের ভাষায় সমস্যা। এবার এই সমস্যাকে সমাধান করার জন্য আমাদের অঙ্কটা করতে হবে। অঙ্কটাকে সমাধান করার জন্য আমাদের দুটো জিনিস বুঝতে হবে। প্রথমেই আমাদের জানতে হবে যে চাল আর টাকার মধ্যে কি সম্পর্ক, অর্থাৎ সরল সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক, এটা আমাদের প্রথমে বুঝে নিতে হবে। দেখো এখানে 15 কিগ্রা চালের দাম 390 টাকা হলে 17 কিগ্রা চালের দাম কত? তাহলে 15 থেকে 17 এখানে আমাদের কি হলো না বাড়লো। তাহলে চালটা যদি আমরা বেশি কিনতে চাই তাহলে টাকাও বেশি দিতে হবে। তাহলে এখানে বেশির সঙ্গে কি হচ্ছে বেশি, অর্থাৎ চাল বাড়লে টাকা বাড়বে, চাল যদি কমে টাকাও কমবে। তাহলে বেশির সঙ্গে বেশি বা কমের সঙ্গে কম হলে কি হয় না সরল সম্পর্ক। তাহলে আমরা লিখব চাল ও টাকার মধ্যে সরল সম্পর্ক। এই ভাষাটাকে আমার সমস্ত অঙ্কে লিখতে হবে। এবার এখানে চালের জায়গায় যেটা থাকবে সেটাই আমরা লিখব ও এখানে যা থাকবে সেটা আমরা লিখব। তাহলে মধ্যে কি সম্পর্ক, সরল সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক, এটা আমাদের লিখতে হবে। এবারে দেখো এই যে সরল সম্পর্ক যখন হয় তখন আমাদের অঙ্কটা সমানুপাতি হয়। সমানুপাতির সিস্টেম কি না এই যে 15:17 এটা আমরা লিখব 15:17। ডবল ইস্টু, এই ডবল ইস্টু মানে সমান। 390 এখানে কিছু নেই জিজ্ঞাসা, অর্থাৎ এটাকে আমরা এক্স ধরে নিচ্ছি। তাহলে যখন সরল সম্পর্ক হবে তখন সেটা সমানুপাতি হবে। সমানুপাতির সিস্টেম কি? প্রথম পদ ইস্টু দ্বিতীয় পদ, এই যে আমরা লিখেছি 15:17। ডবল ইস্টু মানে সমান, ওপারেরটাও অনুপাত করলে একই হবে। 390 এখানে আমাদের যেটা বের হবে সেটাকে আমরা এক্স ধরেছি। বা 15:17 মানে 15/17। ডবল ইস্টু মানে সমান 390/x।
বা 15-র সঙ্গে এক্স গুণ আর 17-র সঙ্গে 390 গুণ, বা এক্স সমান তাহলে কত না 390 ইন্টু 17 যেমন আছে ওপরে থেকে গেল, বাই এই 15টা নিচে এসে বসলো। এবার আমরা কাটাকাটি করব। দেখো 15-র সঙ্গে 390 কাটলে 15 দুগুণে 30, বিয়োগ করলে 9 থাকে, শূন্য বসলো, তাহলে 90 হলো, 15 6 90, তাহলে 26 ইন্টু 17, এটা গুণ করলেই আমরা উত্তর পেয়ে যাব। কত হয় না 442 টাকা। তাহলে এইটা আমাদের উত্তর বের হয়ে গেল। এখন আমরা অতএব দিয়ে লিখব যে 17 কিগ্রা চালের দাম কত হবে না 442 টাকা। অঙ্কটা বুঝতে পারলে সবাই? এটাই হচ্ছে ত্রৈরাসিক পদ্ধতির সিস্টেম। তাহলে প্রথমে আমাদের জানতে হবে যে এটা সরল সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক। যদি সরল সম্পর্ক হয় তাহলে হবে সমানুপাতি। সমানুপাতি সিস্টেম হচ্ছে এই দুটো পদ ইস্টু করব সমান, ওপারের দুটো পদও ইস্টু করব, মাঝখানে সমানুপাতের সিস্টেম থাকবে। তাহলে অঙ্কটা বুঝতে পারলে সবাই? কোনো সমস্যা থাকলো না আশা করি। এখন আমরা 2-এর দাগের অঙ্ক করব। 2-এর দাগের অঙ্ক দেখো, ভেঙ্কট মামা 20 মিটার ছিট কাপড়ে একই মাপে 4টি জামা তৈরি করবেন। এই রকম 12টি জামা তৈরি করতে হলে ভেঙ্কট মামাকে কত মিটার ছিট কাপড় কিনে দিতে হবে ত্রৈরাসিক পদ্ধতিতে হিসাব করে লিখি। তাহলে ভেঙ্কট মামা কি করছে, 20 মিটার ছিট কাপড় দিয়ে 4টে জামা তৈরি করাচ্ছে। আর যদি উনি 12টা জামা তৈরি করাতে চান তাহলে তাকে কত মিটার ছিট কাপড় কিনতে হবে। তাহলে আমাদের উত্তর চাওয়া হয়েছে ছিট কাপড়। ছিট কাপড়টা সমস্যার ডান দিকে থাকবে আর জামাটা থাকবে সমস্যার বাঁ দিকে। তাহলে আমরা লিখব সমস্যা, একটা লিখব জামা, আর একটা লিখব ছিট কাপড়। জামার একক কি না টি। টি বলতে ওই যে 4টি জামা বা 12টি জামা, তাহলে টি। আর ছিট কাপড় একক কি না মিটার। তাহলে 4টে জামার জন্য ছিট কাপড় কত লাগছে 20 মিটার, 12টা জামা তৈরি করবে, তাহলে ছিট কাপড় কত লাগবে। এবারে আমাদের দেখতে হবে যে এটা সরল সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক। দেখো 4টে জামার জন্য যে কাপড় লাগে 12টা জামার জন্য, তাহলে জামা বাড়লে কাপড়ও বেশি লাগবে। তাহলে এখানে জামা বেড়েছে, কাপড়ও কি হবে না বেশি লাগবে বা বাড়বে। তাহলে বেশির সঙ্গে বেশি হলে কি সম্পর্ক না সরল সম্পর্ক, বা কমের সঙ্গে কম হলেও সরল সম্পর্ক। তাহলে আমরা লিখব জামা ও ছিট কাপড়ের মধ্যে কি সম্পর্ক সরল সম্পর্ক। ব্যাস, সম্পর্ক আমাদের লেখা হয়ে গেল। তাহলে সরল সম্পর্ক যখন আমরা লিখলাম তাহলে এটা হবে সমানুপাতি। সমানুপাতি সিস্টেম 4:12 ডবল ইস্টু 20 জিজ্ঞাসা, অর্থাৎ জিজ্ঞাসার জায়গায় আমরা কি লিখব না এক্স লিখব। এবার এটাকে আমরা বা লিখব। 4:12 মানে 4/12, ইস্টু মানে বাই বা ভাগ, ডবল ইস্টু মানে সমান 20/x। তাহলে 4-এর সঙ্গে x গুণ সমান 20-র সঙ্গে 12 গুণ, বা x সমান তাহলে কত 20 গুণ 12 আছে থেকে গেল, আর এই 4টা নিচে এলো। এবারে কাটাকাটি হবে, 4 20-র সঙ্গে কাটলে 5 হয়,
5 12 সঙ্গে গুণ করলে 5 12 60, তাহলে 60টা কি না মিটার। আমাদের ছিট কাপড়টা 20 ছিল, 20টা কি ছিল মিটার ছিল, তাহলে এখানে যখন 60 বের হলো 60টা কি হলো একক হলো মিটার। অতএব ভেঙ্কট মামাকে 12টা জামা তৈরি করাতে হলে তাকে 60 মিটার ছিট কাপড় কিনতে হবে। অঙ্কটা সবাই বুঝতে পেরেছো আশা করি, কোনো সমস্যা নেই। এখন আমরা 3 দাগের অঙ্কটা করব। বকুলতলা গ্রামে একটি পুকুর কাটতে 30 জন লোকের 15 দিন সময় লেগেছে। যদি 25 জন লোক ওই পুকুর কাটতো তবে কতদিনে কাজটা শেষ করতে পারতো ত্রৈরাসিক পদ্ধতিতে হিসাব করে লিখি। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 30 জন লোক যদি কাজটা করতো তাহলে 15 দিন সময় লাগতো, কিন্তু 30 জন করছে না, 25 জন লোক কাজ করছে, তাহলে পুকুরটা কাটতে কতদিন সময় লাগবে। তাহলে আমাদের দিন উত্তর চাওয়া হয়েছে, একটা লোক আর একটা দিন। লোক কত 30 জন, দিন কত 15, এরপরে আমাদের লোক কত না 25, তাহলে দিন জিজ্ঞাসা। এটাই হচ্ছে আমাদের সমস্যা। তাহলে সমস্যাটা এখন আমরা লিখব। লোক ব্র্যাকেটে জন, জন বলতে ওই যে আমাদের 30 জন 25 জন আছে, তাহলে সেই জন্য জন, আর সময় ব্র্যাকেটে দিন, কতদিন সময় লাগে, তাহলে এখানে ব্র্যাকেটে দিন। কতজন লোক কাজ করবে 30 জন, কতদিন সময় লাগবে না 15 দিন, কিন্তু লোক যদি 25 জন হয় তাহলে কতদিন সময় লাগবে। এটাই হচ্ছে আমাদের সমস্যা। এবার সমস্যাটাকে সমাধান করব। এর জন্য প্রথমে আমাদের জানতে হবে যে এটা সরল সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক। দেখো 30 জন লোক যদি কাজটা করে তাহলে 15 দিন সময় লাগছে, কিন্তু লোক যদি 25 জন হয় অর্থাৎ লোক কমে গেছে, তাহলে লোক যদি কমে যায় সেই কাজটা করতে বেশি দিন সময় লাগবে। দেখো লোক 30 জনের পরিবর্তে 25 জন হয়েছে, তাহলে কাজটা 15 দিনে শেষ হতো, কিন্তু এখন বেশি দিন লাগবে। কেন না লোক কমে যাওয়ার জন্য। তাহলে এখানে কি হচ্ছে আমরা কম পাচ্ছি, আর এখানে কি হচ্ছে না বেশি হচ্ছে, অর্থাৎ লোক কমে যাওয়ার জন্য বেশি দিন সময় লাগছে। তাহলে একটা কম একটা বেশি, তাহলে একটা যদি কম একটা বেশি হয় বা এপারে বেশি ওপারে কম হয় তাহলে আমরা সেটাকে লিখব ব্যস্ত সম্পর্ক। তাহলে কমের সঙ্গে কম বা বেশির সঙ্গে বেশি হলে সরল সম্পর্ক, কিন্তু একদিকে কম আর একদিকে বেশি, একদিকে বেশি আর একদিকে কম হলে তখন হবে ব্যস্ত সম্পর্ক। তাহলে আমরা কি লিখব, লোকের সঙ্গে সময়ের কি সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক। তাহলে লোক ও সময়ের মধ্যে ব্যস্ত সম্পর্ক। ব্যাস সম্পর্ক লেখা হয়ে গেছে। এবার আমরা এটাকে ব্যস্ত সমানুপাতি করব। ব্যস্ত সমানুপাতি করার জন্য আমাদের কি করতে হবে না 30:25, যেমন আমরা আগের অঙ্কে লিখছিলাম তেমনভাবেই লিখব। তারপরে ডবল ইস্টু, ওপারে আমরা 15:x লিখছিলাম। এবারে ব্যস্ত সম্পর্ক হওয়ার জন্য আগে x লিখব, তারপরে 15টা লিখব। তাহলে ব্যস্ত সম্পর্ক আর সরল সম্পর্কের মধ্যে ডিফারেন্সটা কোথায়, এই জায়গাটায়। তাহলে এটা যদি সরল সম্পর্ক হতো তখন আমরা লিখতাম 15:x, কিন্তু ব্যস্ত সম্পর্ক হওয়ার জন্য আগে আমরা এক্সটা লিখব, x:15। ব্যাস এটাই অঙ্কের সমস্যা। এবারে আমরা কি করব, বা 30/25 আছে মানে বাই 30/25, ডবল ইস্টু মানে সমান x/15। এবার তাহলে আমরা দেখতে পাচ্ছি এর সঙ্গে এর গুণ, এর সঙ্গে এর গুণ, তাহলে 25-এর সঙ্গে x গুণ করলে 25x সমান 15-র সঙ্গে 30 গুণ, তাহলে 30 গুণ 15 বা 15 গুণ 30 যাই হোক লিখলে হবে। বা x সমান তাহলে কত 30 গুণ 15 যেমন আছে আমরা
ওপরে রেখে দিলাম আর 25টাকে নিচে বসালাম। এবার 5 দিয়ে আমরা কাটবো, 5 5 25, 5 6 30, আর 5 15-র সঙ্গে কাটলে 5 3 15, তাহলে 3 6 18, তাহলে 18 দিন সময় লাগবে। তাহলে এখানে এককটা কি না দিন। তাহলে আমরা দেখতে পেলাম যে 30 জন লোক যদি পুকুরটা কাটতো 15 দিনে কাজটা শেষ হয়ে যেত, কিন্তু লোক কমে যাওয়ার জন্য তখন বেশি দিনে কাজটা শেষ হবে, অর্থাৎ শেষ করতে বেশি দিন লাগবে, 15-র জায়গায় 18 দিনে কাজটা শেষ হবে। ক্লিয়ারলি অঙ্কটা তোমরা বুঝতে পারলে তো? কোনো সমস্যা রইল না? 4-এর অঙ্কটা দেখো, কাকিমা ঘন্টায় 40 কিমি বেগে গাড়ি চালিয়ে 5 ঘন্টায় মামার বাড়ি পৌঁছে গেলেন। তিনি যদি ঘন্টায় 50 কিমি বেগে গাড়ি চালাতেন তবে মামার বাড়ি পৌঁছতে কত সময় লাগতো ত্রৈরাসিক পদ্ধতিতে হিসাব করে লিখি। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে কাকিমা যখন মামার বাড়িতে গেলেন তখন 40 কিমি গতিবেগে গিয়েছেন, ঘন্টায় 40 কিমি। মামা বাড়ি যেতে 5 ঘন্টা সময় লেগেছে, কিন্তু বলা হচ্ছে যে উনি 40-এর পরিবর্তে যদি ঘন্টায় 50 কিমি বেগে গাড়ি চালাতেন তাহলে কত সময় লাগতো মামার বাড়ি যেতে, সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি সমস্যাতে যে একটা হচ্ছে 40 কিমি বেগে মানে গতিবেগ ঘন্টায় 40 কিমি, আর একটা গতিবেগ আছে ঘন্টায় 50 কিমি, আর সময় একটা আছে 5 ঘন্টা, আর একটা আমাদের বের করতে হবে। তাহলে আমাদের বাম দিকে থাকবে গতিবেগ আর ডান দিকে থাকবে সময় বা ঘন্টা। তাহলে 4-এর দাগের অঙ্কটার সমস্যা লিখব। গতিবেগ একক কি কিমি, ঘন্টায় 40 কিমি বা ঘন্টায় 50 কিমি, তাহলে কিমি। আর একটা সময় ব্র্যাকেটে ঘন্টা, কত ঘন্টা সময় লেগেছে 5 ঘন্টা, তাহলে সময়ে ব্র্যাকেটে ঘন্টা লিখলাম। গতিবেগ কত, ঘন্টায় 40 কিমি, সময় কত লাগছে 5 ঘন্টা। যদি গতিবেগ ঘন্টায় 50 কিমি হতো তাহলে সময় কত লাগতো। তাহলে এইটা হলো আমাদের সমস্যা। এবার সমস্যা সমাধান করার জন্য আমরা কি করব না, প্রথমে আমরা দেখব যে গতিবেগ আর সময়ের মধ্যে সরল সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক। তাহলে এটা বোঝার জন্য আমাদের কি করতে হবে যে 40 কিমি গতিবেগে যদি যায় 5 ঘন্টা সময় লাগছে, 50 কিমি বেগে গেলে গতিবেগ বাড়ালে অর্থাৎ স্পিড বাড়ালে তাহলে নিশ্চয়ই একই রাস্তা যেতে আমাদের কম সময় লাগবে। দেখো এখানে একটা জিনিস বুঝে নাও, এখানে এটা একটা জায়গা, এখান থেকে আমি এই জায়গাটায় যাচ্ছি আর এখান থেকে এই জায়গাটায় যাচ্ছি। এই জায়গাটা থেকে এই জায়গাটা যতটা দূরত্ব এখান থেকে একই দূরত্ব। এখানে আমি হেঁটে যাচ্ছি আর এখানে সাইকেলে যাচ্ছি, বা এটা ছুটতে ছুটেই যাচ্ছি। তাহলে এখানে আমি স্পিডে যাচ্ছি, এখানে কিন্তু স্পিডে যাচ্ছি না। তাহলে নিশ্চয়ই এখানে বেশি সময় লাগবে, এখানে কম সময় লাগবে। কেন, এখানে স্পিড বেশি। হেঁটে যাওয়ার থেকে সাইকেল বা ছুটে গেলে স্পিডে যাব, সেই জন্য কম সময় লাগবে। তাহলে এখানে দেখো স্পিড বাড়ালে অর্থাৎ গতিবেগ বাড়ালে সময় কম লাগবে। তাহলে এখানে বাড়ছে, এখানে কমছে, তাহলে এখানে বেশি এখানে কম হলে কি সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক। তাহলে আমরা লিখব গতিবেগ ও সময়ের মধ্যে কি সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক। তাহলে গতিবেগ ও সময়ের মধ্যে ব্যস্ত সম্পর্ক। তাহলে ব্যস্ত সম্পর্ক যখন হলো এটা হবে ব্যস্ত সমানুপাতি। ব্যস্ত সমানুপাতির জন্য আগের অঙ্কটা আমরা করেছি, একই সিস্টেমে করব। 40:50 ডবল ইস্টু জিজ্ঞাসা মানে x:5, বা 40:50 মানে
40/50, ডবল ইস্টু মানে সমান x/5 মানে x/5। তাহলে এক্সের সঙ্গে 50 গুণ, তাহলে আমাদের হবে 50x সমান 40-এর সঙ্গে 5 গুণ, বা x সমান তাহলে কত 40 গুণ 5/50টা নিচে এলো। এই 50-এর 0 আর 40-এর 0 কেটে গেল, তাহলে এখানে 5 থাকলো, ওপরে 5 আছে, তাহলে 5 5 কেটে গেলে কত উত্তর থাকে 4। তাহলে x এর মান কত হলো 4। তাহলে অতএব দিয়ে আমরা লিখতে পারি যে গতিবেগ যদি ঘন্টায় 50 কিমি হয় তখন কত সময় লাগবে, না 4 ঘন্টা সময় লাগবে। তাহলে দেখো 40 কিমি গতিবেগে গেলে 5 ঘন্টা সময় লাগছে, কিন্তু 50 কিমি গতিবেগে গেলে অর্থাৎ স্পিড বাড়ালে তখন 4 ঘন্টা সময় লাগবে, মানে কম সময় লাগবে। ক্লিয়ারলি অঙ্কটা বুঝতে পারলে? কোনো সমস্যা রইল না তো? চলো পরের অঙ্কে চলে যাই। এখানে 5-এর দাগের অঙ্ক দেখো, মঙ্গলপুর গ্রামের একটি আশ্রয় শিবিরে 4000 জন লোকের 9 দিনের খাবার মজুদ ছিল। 3 দিন পরে 1000 জন লোক অন্য জায়গায় চলে গেলেন। যারা রয়ে গেলেন অবশিষ্ট খাবারে তাদের আর কতদিন চলবে ত্রৈরাসিক পদ্ধতিতে হিসাব করে লিখি। আচ্ছা, অঙ্কের ভাষাটাকে ভালো করে বুঝে নাও। তাহলে 4000 লোক যদি খেত, তারা 9 দিন খাবারটা খেতে পারত, কিন্তু 3 দিন খেয়েছে, 4000 লোক 3 দিন খেয়েছে, খাওয়ার পরে 1000 লোক অন্য জায়গায় চলে গেল। তাহলে রয়ে গেল কতজন? 4000 লোক ছিল, 1000 লোক চলে গেছে, রয়ে গেল 3000 জন লোক। এবার 9 দিনের খাবার ছিল, কিন্তু 3 দিন তো খাওয়া হয়ে গেছে, তাহলে ওই 4000 লোক যদি খেত, তাহলে আর কতদিন খেতে পারত? 9 দিনের খাবার মজুদ ছিল, তারা 3 দিন খেয়েছে, তাহলে আর 6 দিন তারা খেতে পারত। কিন্তু লোক যখন কমে গেল তখন কি হচ্ছে, না সেই খাবারটা খেতে তাদের কতদিন লাগবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে এর জন্য আমাদের সমস্যা লিখতে হবে। সমস্যা লিখলাম। কিসের সমস্যা? না অবশিষ্ট খাদ্যে বা অবশিষ্ট খাবারে। অবশিষ্ট খাবারে এই কথাটা লেখা হয়েছে কেন? কারণ আমাদের 4000 লোক যদি খেত, তাহলে তারা 3 দিন খেয়েছে, আরও 6 দিন খেতে পারত, কারণ 9 দিনের খাবার মজুদ ছিল। সেই জন্য আমরা লিখেছি অবশিষ্ট খাবারে। তাহলে অবশিষ্ট খাবারে একটা হচ্ছে লোক, ব্র্যাকেটে জন, এত জন লোক, আর সময় ব্র্যাকেটে দিন। তাহলে ওই অবশিষ্ট খাবারটা যদি 4000 জন লোক খেত, তারা কদিন খেতে পারত? না তাদের খাবার ছিল 9 দিনের, তারা 3 দিন খেয়েছে, তাহলে আরও 6 দিন খেতে পারত। কিন্তু 4000-এর মধ্যে 1000 জন অন্য জায়গায় চলে গেছে, তাহলে রয়ে গেল কতজন? 3000 লোক রয়ে গেছে। সেই খাবারে এদের কতদিন চলবে? অঙ্কের সমস্যাটা বুঝতে পারলে সবাই তো? এবারে আমাদের দেখতে হবে যে এই লোকের সঙ্গে সময়ের সম্পর্ক কি, সরল সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক। দেখো 4000 লোক যদি খেত, তারা 6 দিন খেতে পারত, কিন্তু লোক এখানে কমে গেছে, 3000 হয়ে গেছে, তাহলে নিশ্চয়ই আরও বেশি দিন খাওয়া যাবে। তাহলে লোক কমে গেল, দিন বেড়ে গেল, তাহলে এখানে কম, এখানে বেশি, তাহলে একদিকে কম একদিকে বেশি হলে কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। তাহলে আমরা লিখব লোক ও সময়ের মধ্যে, সময় এর মধ্যে ব্যস্ত সম্পর্ক। ব্যস্ত সম্পর্ক হওয়ার জন্য অনুপাতটা কি হবে? না 4000:3000, ডবল ইস্টু ব্যস্ত সম্পর্ক। তাহলে আগে
জিজ্ঞাসা বা এক্সটা আমরা লিখব ইস্টু 6 বা 4000 ইস্টু 3000 মানে 4000 বাই 3000 ডবল ইস্টু মানে সমান এক্স ইস্টু 6 তাহলে এক্স বাই 6 তাহলে এক্সের সঙ্গে 3000 গুণ আর 4000-এর সঙ্গে 6 গুণ বা 3000 এক্স সমান 4000 গুণ 6 বা এক্স সমান কত না 4000 গুণ 6 বাই 3000। দেখো 3000-এর 3টে শূন্য আছে আর 4000-এরও 3টে শূন্য আছে, কেটে গেল। তাহলে ওপরে 4 গুণ 6 থাকলো আর নিচে 3 থাকলো। 3টা 6-এর সঙ্গে কাটলে 3 দুগুণে 6 2 হয়। তাহলে 2-এর সঙ্গে 4 গুণ করলে 4 দুগুণে 8। 8টা কি না 8টা দিন। তাহলে তোমরা বুঝতে পারলে নিশ্চয়ই যে 4000 লোক যদি খেত তারা 6 দিন খাবারটা খেতে পারত, কিন্তু 1000 লোক চলে গেছে, 3000 লোক রয়ে গেছে, সেই খাবারটা তারা আরও কিন্তু 8 দিন খেতে পারবে। তাহলে 6 দিন খেতে পারত, সেটা কিন্তু 8 দিন খেতে পারবে। ক্লিয়ারলি অঙ্কটা বুঝতে পারলে? এটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক, এটা পরীক্ষায় আসে, সুতরাং এই অঙ্কটা তোমরা ভালো করে অবশ্যই প্র্যাকটিস করবে। আর এই যে ত্রৈরাসিক পদ্ধতির সিস্টেম বা ব্যস্ত সম্পর্ক, সরল সম্পর্ক এবং তাদের যে অনুপাত, সমানুপাত বা ব্যস্ত অনুপাত কীভাবে হচ্ছে, নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে অঙ্কগুলো। 6 দাগের অঙ্কটা দেখে নাও। নাসিবপুর গ্রামের একটি খামারে 42 জন সদস্য 24 দিনে খামারের সমস্ত জমি চাষ করতে পারেন, কিন্তু চাষের মরশুমে 6 জন সদস্য হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। খামারের সমস্ত জমি চাষ করতে অবশিষ্ট জনের কতদিন সময় লাগবে ত্রৈরাসিক পদ্ধতিতে হিসাব করে লিখি। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 42 জন লোক যদি কাজটা করত 24 দিন সময় লাগতো, কিন্তু 6 জন সদস্য অসুস্থ হয়ে পড়েছে, তাহলে এখন কতদিন সময় লাগবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা আছে জন আর একটা আছে দিন। তাহলে সমস্যার ক্ষেত্রে আমরা লিখব সমস্যা। একটা লোক ব্র্যাকেটে জন আর একটা সময় ব্র্যাকেটে দিন। কতজন লোক? 42 জন লোক। কাজটা যদি করতো 24 দিনে করতে পারত, কিন্তু এখন আর 42 জন নেই। 42 জনের মধ্যে 6 জন অসুস্থ, তাহলে নিশ্চয়ই তারা কাজ করতে পারবে না। তাহলে কাজ করতে পারবে কতজন? 42 থেকে 6 মাইনাস করলে কত হয় না 36 জন। তাহলে এদের কতদিন সময় লাগবে? তাহলে অঙ্কের সমস্যাটা নিশ্চয়ই বুঝতে পারলে। এবার আমাদের জানতে হবে লোক ও সময়ের মধ্যে সরল সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক। তাহলে দেখো, লোক যখন কমে গেছে, একটা কাজ করতে গেলে সেটা বেশি দিন সময় লাগবে। লোক 42 থেকে 36 হয়েছে, তাহলে সময়টা 24-এর পরিবর্তে সেটা আরও বাড়বে। কেন? লোক কমে যাওয়ার জন্য। তাহলে এদিকে কম এদিকে বেশি হলে কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। তাহলে আমরা লিখব লোক ও সময়ের মধ্যে ব্যস্ত সম্পর্ক। লোক ও সময়ের মধ্যে ব্যস্ত সম্পর্ক। তাহলে ব্যস্ত সম্পর্ক হলে অনুপাত কি হয়? 42:36 যেমন ছিল আমরা বসাবো, ডবল ইস্টু জিজ্ঞাসার জায়গায় আমরা লিখব x:24 বা 42:36 অর্থাৎ 42/36। ডবল ইস্টু মানে সমান x:24 মানে x/24। তাহলে এক্সের সঙ্গে 36 গুণ আর 42-এর সঙ্গে 24 গুণ, তাহলে বা 36 গুণ এক্স মানে 36x সমান 42 গুণ 24 বা x সমান তাহলে কত? 42 গুণ 24 যেমন ছিল থাকলো
নিচে 36। দেখো 36কে 6 দিয়ে কাটলে 6 6 36, আর 42কে 6 দিয়ে কাটলে 6 7 42, 6 24-এর সঙ্গে কাটলে 6 4 24, তাহলে ওপরে কত থাকলো? 4 7 28 কি দিন। এখানে একক কি ছিল? দিন। তাহলে এখানে যেটা বের হলো সেটা হলো দিন। তাহলে দেখো 42 জন যদি কাজটা করতো 24 দিনে কাজটা করতে পারতো, কিন্তু অসুস্থ হয়ে যাওয়ার জন্য 36 জন কাজ করছে, সেখানে কিন্তু 24-এর পরিবর্তে 28 দিন সময় লাগছে। অঙ্কটা ক্লিয়ারলি বুঝতে পারলে তো? পরের অঙ্কটা দেখো 7-এর দাগে, একটি কারখানায় 1000টি যন্ত্রাংশ তৈরি করতে 16টি মেশিনের 27 দিন সময় লাগে। যদি ওই কারখানায় আরও 2টি মেশিন বসানো হয় তাহলে একই সংখ্যক যন্ত্রাংশ তৈরি করতে কতদিন সময় লাগবে ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করে লিখি। হয়তো এখানে তোমাদের অঙ্কটায় সমস্যা হচ্ছে যে 1000 যন্ত্রাংশ, 16টা মেশিন আর 27 দিন, অর্থাৎ এখানে এতক্ষণ পর্যন্ত আমরা যে অঙ্কগুলো করলাম সেখানে দেখলাম যে দুটো করে রাশি ছিল, একটা লোক, দিন, আর একটা চাল, টাকা, এরকম যে দুটো করে রাশি ছিল। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 3টে রাশি হয়ে যাচ্ছে। একটা দেখো 1000 যন্ত্রাংশ, আর একটা 16টা মেশিন, আর একটা 27 দিন। কিন্তু এখানে তোমাদের ভাববার কিছু নেই, ভালো করে অঙ্কটা পড়ে বুঝে দেখো, তাহলে একই সংখ্যক যন্ত্রাংশ তৈরি করতে কতদিন সময় লাগবে। একই সংখ্যক যন্ত্রাংশ মানে ওই যে 1000টি যন্ত্রাংশ তৈরি করছিল, এখানেও 1000টা যন্ত্রাংশ তৈরি হবে। সুতরাং 1000টাকে আমরা অঙ্কের মধ্যে নিয়ে আসব না, আমরা মেশিন আর সময়টাকে নিয়ে অঙ্কটা ক্যালকুলেট করব। তাহলে আমরা লিখব সমস্যা। একটা মেশিন টি, অর্থাৎ 16টা মেশিন বা দুটো মেশিন এরকমভাবে আছে, তাহলে মেশিন ব্যাকেটে টি, আরেকটা সময় ব্যাকেটে দিন। মেশিন কত ছিল? 16টা, কতদিন লাগছিল? 27 দিন। মেশিন আরও দুটো বসানো হয়েছে, অর্থাৎ 16টা তো ছিল, থাকছে, তার সঙ্গে আরও দুটো বসানো হয়েছে, অর্থাৎ মেশিন 18টা হয়ে গেল। এখন কতদিন সময় লাগবে? তাহলে সমস্যাটা নিশ্চয়ই বুঝতে পারলে। এবার আমরা লিখব যে মেশিনের সঙ্গে সময়ের সম্পর্ক কি। দেখো মেশিন বেড়েছে, তাহলে সময়টা কম লাগবে। এখানে মেশিনটাকে মনে করো লোক, লোক যদি বাড়ে তাহলে কাজটা করতে কম দিন সময় লাগবে নিশ্চয়ই, তাহলে মেশিন বাড়ার সঙ্গে সময়টাও কম লাগবে। তাহলে এখানে বাড়ছে, এখানে কমছে, তাহলে বেশি কম, তাহলে ব্যস্ত সম্পর্ক। তাহলে ওটাই আমরা লিখব, মেশিনের সঙ্গে, মেশিন এর সঙ্গে সময়ের কি সম্পর্ক? না ব্যস্ত সম্পর্ক। তাহলে ব্যস্ত সম্পর্ক হওয়ার জন্য কি করব? অনুপাতটাকে 16:18 x:27, জিজ্ঞাসার জায়গায় x:27। ব্যস্ত অনুপাত হলে এক্সটাকে ডবল ইস্টুর পরে বসাবো, বা 16:18 মানে 16/18, ডবল ইস্টু মানে সমান x:27, x/27, বা 18 সঙ্গে x গুণ আর 16 সঙ্গে 27 গুণ, তাহলে 18x সমান 16 গুণ 27, বা 27 গুণ 16, বা x সমান কত? না 16 গুণ 27 যেমন আছে ওপরে থেকে গেল, আর 18টা নিচে এলো। দেখো 18কে আমরা 9 দিয়ে কাটলে 9 দুগুণে 18, 27কে 9 দিয়ে কাটলে 3 9 27, তাহলে 3 হলো। এবার 2 16 সঙ্গে কাটলে 8 দুগুণে 16, তাহলে ওপরে থাকলো 8 গুণ 3, 3 আসতে
24 কি না দিন। কেন না এখানে সময়টা দিন ছিল। তাহলে দেখো 16টা মেশিন যদি কাজ করতো 27 দিন লাগতো, কিন্তু দুটো মেশিন আরও নতুন বসানো হয়েছে, তাহলে এখন 18টা মেশিনে কাজ হচ্ছে, সময় কম লাগলো। ক্লিয়ারলি অঙ্কটা বুঝতে পারলে? আশা করি তোমরা অঙ্কগুলো সবাই বুঝতে পারলে, কোনো সমস্যা থাকার কথা নয়। আবারও বলছি, যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালো করে পড়াশোনা করো।